ক্রমযোজিত গণসংখ্যা, এখানে আমরা দেখব ক্রমযোজিত গণসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমরা গণসংখ্যা কি জানি, আমরা আগের শ্রেণীতে পড়েছি যে গণসংখ্যা বা গঠন সংখ্যা, গণসংখ্যাকে গঠন সংখ্যাও বলা হয়। এই গঠন সংখ্যা বা গণসংখ্যা হচ্ছে কোন একটা সারণীতে কোন তথ্যটা কতবার আছে আমরা টালি চিহ্ন থেকে গণনা করে এই গণসংখ্যা বা গঠন সংখ্যা নির্ধারণ করে আমরা এই বিভিন্ন তথ্যগুলিকে কয়েকটা শ্রেণীতে ভাগ করে যেই শ্রেণীতে কোন সংখ্যাটা কতবার আছে বা এটা আমরা প্রথমে কি করি টালি চিহ্ন দিয়ে নির্ধারণ করি। এরপর আমরা কি করি এই টালি চিহ্ন গণনা করে দাগগুলো গণনা করে এই গঠন সংখ্যা বা গণসংখ্যা নির্ধারণ করি। তাহলে এই গণসংখ্যার ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ এই গণসংখ্যার প্রত্যেকটা শ্রেণীর প্রথম শ্রেণী থেকে শুরু করে প্রথম শ্রেণীর গণসংখ্যা বা গঠন সংখ্যা থেকে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা বা গঠন সংখ্যা যোগ করে দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা ওই যোগফলটা হবে এই দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা কি আমরা জানলাম। এরপর দ্বিতীয় শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা পাওয়া গেল ওইটার সাথে তৃতীয় শ্রেণীর গণসংখ্যা বা গঠন সংখ্যা যোগ করলে তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা পাওয়া যায়। তাহলে এই ক্রমযোজিত গণসংখ্যার সংক্ষিপ্ত রূপকে বলা হয় এফসি। আমরা যদি ক্রমযোজিত গণসংখ্যার সংক্ষিপ্ত রূপটা লিখি, ক্রমযোজিত গণসংখ্যার সংক্ষিপ্ত রূপ যদি আমরা লিখি সংক্ষিপ্ত রূপ হচ্ছে এফসি। সংক্ষিপ্ত আকারে লেখা যায় যেটা, এটা হচ্ছে কি এই এফসি, এফটা ক্যাপিটাল লেটার বড় হবে এবং সিটা ছোট হবে। তাহলে এটা হবে কি এই ক্রমযোজিত গণসংখ্যার সংক্ষিপ্ত আকারে লেখা যায়। আমরা বিভিন্ন সূত্র বা ফর্মুলাতে এটা কি করি এই এফসি আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটিকে এই সংক্ষিপ্ত আকারে লিখলে এই এফসি। আমরা একটা যদি সারণী দেখি ওই সারণী থেকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ধারণ করি তাহলে আমরা আরো ক্লিয়ার হবে ধারণাটা বা কিভাবে এই ক্রমযোজিত গণসংখ্যা নির্ধারণ বের করা হয় আমরা এখানে দেখব। তাহলে আমরা প্রথমে একটা সারণী দেখি। তাহলে আমরা সারণী কিভাবে তৈরি করতে আমরা জানি। এই তথ্য উপাত্তগুলিকে আমরা তিন শ্রেণী ব্যবধান 3 নিয়ে এই তিনটি শ্রেণীতে এই উপাত্তগুলিকে সাজানো হয়েছে। এটাকে যদি আমরা ধরি প্রথম শ্রেণী আমরা এগুলো জানি, তারপর আমরা আরেকটু আলোচনা করতেছি। তাহলে এটা যদি হয় প্রথম শ্রেণী, এই ভাগটা এটাকে যদি প্রথম শ্রেণী, এরপরে দ্বিতীয় শ্রেণী হবে নিচেরটা এটা। প্রত্যেকটা শ্রেণী আমরা কি করলাম 3 ব্যবধানে এই 3 ডিগ্রি ব্যবধানে কি করলাম এই শ্রেণীগুলো সাজালাম। মোট এই উপাত্তগুলিকে এই তথ্যগুলিকে আমরা সাজালাম। এখানে হচ্ছে তৃতীয় শ্রেণী, আমরা যদি দেখি এটা হচ্ছে কি তৃতীয় শ্রেণী। এই প্রত্যেকটা শ্রেণীতে কোন তথ্যটা কতবার আছে আমরা টালি চিহ্ন কিভাবে নির্ধারণ করি এই 14 দিয়ে দাগ দিয়ে আমরা বা যে কোনো ভাবে চিহ্ন দিয়ে আমরা এই টালি চিহ্নগুলি ব্যবহার করি। এই টালি চিহ্নগুলি ব্যবহার করে এই 6 ডিগ্রি থেকে 8 ডিগ্রির মধ্যে যে ডাটাটা আছে ওইটার জন্য একটা দাগ, যেহেতু 14কে দাগ দিচ্ছি তাহলে এই 12 থেকে 14 ডিগ্রির মধ্যে এইভাবে আমরা কি করি একটি দাগ দিই, এরপর আরেকবার দাগ দিলে তারপর এখানে আরেকটা দাগ দেওয়া হবে। এইভাবে আমরা কি করি টালি চিহ্ন নির্ণয় করে থাকি। তাহলে এই টালি চিহ্ন গণনা করে আমরা কি করি এই গণসংখ্যা বা গঠন সংখ্যা নির্ণয় করি, যেটা আমরা বলেছি যে ক্রমযোজিত গণসংখ্যা। এই ক্রমযোজিত গণসংখ্যাটা হচ্ছে কি গঠন সংখ্যা বা গণসংখ্যা। এই কতটা টালি চিহ্ন দেওয়া হলো বা ওই শ্রেণীতে কতটা সংখ্যা আছে তাহলে ওইটাই হচ্ছে কি গণসংখ্যা বা গঠন সংখ্যা। এই প্রত্যেকটা শ্রেণীতে কোন সংখ্যাটা কতবার আছে এটা আমরা টালি চিহ্ন থেকে গণনা করে নির্ধারণ করে থাকি। এইভাবে এই তৃতীয় শ্রেণীতে আছে এই 7টি সংখ্যা, এই যতগুলো উপাত্ত আছে তার মধ্যে এই 12 থেকে 14 ডিগ্রির মধ্যে আছে এই 7টি সংখ্যা। এইভাবে আমরা কি করি গণসংখ্যা নির্ণয় করে থাকি। এই গণসংখ্যাকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা, এই ক্রমযোজিত অর্থাৎ আমরা যদি প্রথম শ্রেণীর গণসংখ্যা নির্ণয় করি তাহলে এটার 11 হবে, কেননা এর আগে কোনো শ্রেণী নেই, এর আগে কোনো শ্রেণীর গণসংখ্যা বা গঠন সংখ্যা নেই। তাহলে এটা সরাসরি আমরা কি করব প্রথম শ্রেণীর যেই গঠন সংখ্যা বা গণসংখ্যা আছে এটা সরাসরি লিখে ফেললে আমরা কি পাওয়া যাবে এই প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা পাওয়া যাবে। এরপর বলা হয়েছে এই প্রথম শ্রেণীর গণসংখ্যার সাথে বা ক্রমযোজিত গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর গঠন সংখ্যা যোগ করলে যোগফলটা হবে দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আমরা এই 11 সাথে যদি 13 যোগ করি 13 হচ্ছে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা বা গঠন সংখ্যা। আমরা এটা যদি লিখি এরকম 13 সমান পাই 24, তাহলে এটাই হচ্ছে কি ওই দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এরপর আমরা এই 24-এর সাথে যদি এই 7 যদি ধারাবাহিক যোগ করি এই 7 হচ্ছে কি তৃতীয় শ্রেণীর গঠন সংখ্যা বা গণসংখ্যা, এই গণসংখ্যা বা গঠন সংখ্যা। তাহলে এই গঠন সংখ্যার সাথে আগের শ্রেণীর তো দ্বিতীয় শ্রেণীর
ক্রমযোজিত গণসংখ্যার সাথে যোগ করলে তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা পাওয়া যাবে। তাহলে আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কত 24, এই 24-এর সাথে আমরা কি করব 7 যোগ করব। 7 যোগ করলে আমরা কি পাবো, এই তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা পাওয়া যাবে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কি আমরা দেখলাম, তাহলে এটা হবে এখানে 31, এই 31। তাহলে এই তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কত 31। এভাবে আমরা যতগুলি শ্রেণী থাকে, যতগুলি ভাগ থাকে, ওই গঠন সংখ্যার সাথে আগের ক্রমযোজিত গণসংখ্যা যোগ করে ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা যায়। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করা যায় আমরা দেখলাম। আর যেহেতু প্রথম শ্রেণীটা আগে কোনো শ্রেণী নেই, এই প্রথম শ্রেণী থেকে শুরু করা হয়েছে, এই প্রথম ভাগ থেকে, তাহলে এর গঠন সংখ্যাটাই হবে বা গণসংখ্যাটাই হবে ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এই ক্রমযোজিত গণসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লিখতে পারি বা নির্ণয় করতে পারি, এবং এর সংক্ষিপ্ত রূপকে বলা হয় এই এফসি। এটা আমরা বিভিন্ন সূত্র বা ফর্মুলাতে ব্যবহার করে থাকি। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করা হয়। আমরা প্রথম শ্রেণীর যে গণসংখ্যা বা গঠন সংখ্যা, যে কোনো টেবিল বা পর্যায় সারণী বা যে কোনো উপাত্তের যে সারণী থাকে, ওই শ্রেণীর প্রথম শ্রেণীর যেই গণসংখ্যা বা গঠন সংখ্যা থাকবে, এটাই হবে ওই শ্রেণীর প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এরপর দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে এই প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর গঠন সংখ্যা যোগ করলে যোগফলটা হবে ওই দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এরপর দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার সাথে তৃতীয় শ্রেণীর গঠন সংখ্যা যোগ করলে বা গণসংখ্যা যোগ করলে তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা পাওয়া যায়। এইভাবে আমরা কিভাবে এই ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে পারি।